হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা চলে এসেছি তোমাদের নবম শ্রেণীর একটি পাঠ্য ছোট গল্প, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি নিয়ে আলোচনা করার জন্য। দাম গল্পের প্রথম কিছুটা অংশ তোমাদের সাথে আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার পরবর্তী অংশ নিয়ে আমরা কথা বলবো। এসো পরবর্তী অংশে। তাহলে আমাদের এই কথক গল্পের তিনি অঙ্ক ভীষণ ভয় পান। স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে যেমন ভয় পেতেন, তিনি বড় হয়েছেন, লেখাপড়া শিখেছেন, বর্তমানে কলেজে বাংলা বিষয়ে পড়াচ্ছেন, তবুও অঙ্কের প্রতি, অঙ্কের মাস্টারমশাইয়ের প্রতি ভয় তার আর কাটছে না। তারপর দেখো, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। যেহেতু আমাদের গল্পকথক একজন কলেজের প্রফেসর, তাই পত্রিকা অর্থাৎ যেখানে বিজ্ঞাপন ছাপা হয় বা খবরাখবর বের হয়, সেই পত্রিকা থেকে তাকে একটি অনুরোধ জানানো হয়েছে যে প্রফেসরের ছোটোবেলার যে কাহিনী কিছু লিখে দিতে হবে। আমি জানালুম, লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি। আমার ছেলেবেলাকার গল্পে কারও কোনো কৌতূহল নেই। অর্থাৎ আমার ছেলেবেলাটা গল্প শোনানোর মতো করে কাটেনি, একদম সাধারণ। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। তাহলে বিশেষ কিছু থাকলেই, বিশেষ কিছু ঘটলে তবে তো গল্প বলবো। একদম যেমন আর পাঁচজনের কাটে সেরকম কেটেছে, গল্প শোনানোর কিছুই নেই। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তিনি যতই বলুন না কেন, কর্তৃপক্ষ সেই ধরে বসেই রয়েছে যে না, লিখে দিতেই হবে। তারা জানালেন, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেন না। অর্থাৎ পত্রিকা থেকে জানালেন যে আপনারা তো সংকোচ তো লিখতে, যে যারা যারা নামকরা লেখকরা রয়েছেন তারা কেউই আমাদের বিশেষ লেখা পড়েন না, তাই আপনি নিঃসন্দেহে লিখতে পারেন, নিঃসংকোচে লিখতে পারেন, কোনো দ্বিধা না রেখেই। অতএব কি হলো? অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি, যে লিখব, প্রথমবার ভালো হোক কি খারাপ হোক লোকজন হাসাহাসি করবে। যখন জানতে বললো বেশি কেউ এগুলো পড়ে না, তখন ঠিক আছে, নির্ভয়ে লেখাই যেতে পারে। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। তাহলে লেখায় যাই, ওনারাই শুধু পড়বেন। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। তাহলে এই চেনা কয়েকজন মানুষের কাছে, পত্রিকার কয়েকজন লোক, তাদের কাছে ঘরোয়া যেমন আমরা গল্প করি, ঘরের মানুষদের কাছে নানা রকম বিষয় নিয়ে গল্প করি, সেরকমভাবে একটা গল্প বলবো। কাগজ কলম নিয়ে বসে গেলুম। তাহলে গল্পকথক স্থির করলেন তার ছেলেবেলার কাহিনী, তাকে যে অনুরোধটা করা হয়েছে সেটা তিনি রাখবেন। তার জন্য কাগজ কলম নিয়ে বসে গেল ছেলেবেলার কাহিনী লিখতে। কিন্তু প্রথমেই বলেছে ছেলেবেলায় এমন কোনো বিশেষ কাহিনী ঘটেনি যা গল্প করে বলা যায়। তাহলে কী নিয়ে লিখবে? মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। তাহলে আর কোনো বিশেষ কিছু না পেয়ে ছেলেবেলা বলতেই মাস্টার মশাইয়ের কথাই গল্পকথকের মনে পড়ে গেছে, যে সেটা নিয়েই একটা কাহিনী লিখেছে। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। তাহলে দেখবে অনেক সময় আমরা গল্প পড়তে পড়তে যখন খুব সুন্দর গল্প পড়ি, মনের মধ্যে দেখবে ছবিগুলো ফুটে ওঠে, যা যা বর্ণনা দিচ্ছে আমাদের মনের মধ্যে ফুটে ওঠে। কিন্তু গল্পকথক যে কাহিনীটা লিখলো সেটা অতটাও উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। তাহলে যা কিছু লিখছে একেবারেই সত্যি কথা কিন্তু সব নয়। সত্যি কথার সাথে একটু রং চড়িয়ে, একটু কল্পনা মিশিয়েও গল্পটা লিখলেন। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম, নানা রকম উপদেশ বাণীও যুক্ত করে দিয়েছিল। মূল কথাটা এই ছিল, অর্থাৎ এই গল্পের কিন্তু একটা নীতি কথাও ছিল। নীতি কথাটা কি দেখো, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। যে জোর করে কাউকে শেখানো যায় না,
জোর করে যদি গাধাকে ঘোড়া বানাতে যাই তাহলে আরও বেশি গাধাটাই পঞ্চত্ব পায়। তার প্রমাণ আমি নিজেই। অর্থাৎ বোঝাতে চাইলেন যে অঙ্ক যারা ভালোবাসে না বা যে বিষয়টা যারা ভালোবাসে না জোর করে শেখাতে চাইলে আরও বেশি খারাপ হবে বই কি। কারণ লেখক এখনও পর্যন্ত আমাদের যে গল্প কথা এখনও পর্যন্ত অঙ্ককে ভালোবাসতে পারলেন না, তাই তিনি বাংলা বেছে নিয়েছেন। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি। তাই প্রহার মানে এত শাস্তি দিয়েছে, চর খেয়েছে কতবার, তবুও কিন্তু অঙ্ক শেখাতে পারেননি। বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি। তাহলে এর আগে একদম সাধারণ অঙ্ক যা শিখেছিলাম সেটাও আজ ভুলে গেছি। এখন 2 আর 2 4 না 5 হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। তাহলে আমাদের গল্পকথকের অঙ্ক এতটাই খারাপ লাগে যে এখন তার গুলিয়ে যায় যে 2 আর 2 4ই হয়তো না 5। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। কেন দিয়ে গেছেন? না গল্প লিখতে বলেছিলেন, ছেলেবেলার লিখে দিয়েছেন তার জন্য। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তাহলে মাস্টারমশাই খুব সুন্দর অঙ্ক করাতেন, দারুণ দক্ষতা তার, কিন্তু এতটুকু অঙ্কও গল্পকথক শিখতে পারেননি। তাই লাভ বলতে এই তাকে নিয়ে যে বানিয়ে গল্পটা লিখেছি তার জন্য 10 টাকা দক্ষিণা পেয়েছি, ওটাই আমার নগদ লাভ। তারপরে আরও কয়েকদিন পার হলো, আরও অনেক দিন পার হয়ে গেল। সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও। তাহলে নানা রকম ব্যস্ততায় যে একদিন গল্প লিখেছিলাম মাস্টারমশাইকে নিয়ে ওইসব ভুলে গিয়েছে। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রিযাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বিনিদ্র রাত্রিযাপন মানে দেখবে বয়স যত বাড়ে তত রাত্রিবেলা ঘুম কমে যায়, অনিদ্রা দেখা যায়, ঘুম আসে না রাত্রিবেলা। তাকেই বলেছে বিনিদ্র রাত্রিযাপন, না ঘুমিয়ে রাত কাটানো। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। তাহলে বর্তমানে যদি খুবই ব্যস্ত থাকো তোমার সময়ই হবে না যে আগে কি হয়েছে একটু বসে ভাবি। তাই গল্পকথকের ক্ষেত্রেও সেই ব্যাপারটাই হয়েছে। তারপর দেখো গল্প লিখেছি, অনেক সময় কেটে গেছে। ঠিক সেই সময় দেখো এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। কোত্থেকে তাহলে কলেজটি? বাংলাদেশের একটা কলেজ থেকে। ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। তাহলে অতিথি হিসাবে কলেজ থেকে গল্পকথককে নিয়ে যাচ্ছেন। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। তাহলে কলকাতায় কেউ কারো কদর করে না সেরকম, আরও অনেক বড় বড় সব আছে, কিন্তু এখান থেকে বের হলেই কদরটা একটু বেড়ে যায়। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। তাহলে কলকাতায় যেটা চড়ুই পাখির সম্মান পাচ্ছে সামান্য তুচ্ছ, সেখানে রাজহাঁসের মতো কদর, রাজার মতো কদর পাওয়া যায় কোথায়? কলকাতার বাইরে গেলে। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণের পক্ষে ততই সুখাবহ। অর্থাৎ গল্পকথক নিজেকে একদম ক্ষুদ্র লেখক হিসেবে পরিচিত করছেন। তাই এখান থেকে যত দূরে যাওয়া যাবে তবু একটু কদর পাওয়া যেতে পারে বলে তিনি মনে করেছেন। আমি সুযোগটা ছাড়তে পারলাম না। ওই যে বাংলাদেশের কলেজ থেকে ডাক এসেছে বক্তৃতা দেওয়ার, সেখানে যাওয়ার, সেই সুযোগটা ছাড়তে পারলাম না। গিয়ে পৌঁছুতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। তাহলে তাকে নিয়ে গেছে অতিথিভাবে, চা খাবার নানা রকম ধরনের আতিথেয়তা করেই চলেছে সবাই। ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেল। সেখানকার নানা রকম স্টুডেন্টরা, বড় বড় মানুষেরা, লোকজনেরা সবাই এসে গল্পকথকের সাথে আলাপ করে যাচ্ছে। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে দিল। তো কয়েকজন আবার অটোগ্রাফ করার জন্য খাতাও দিয়ে দিল। রোমাঞ্চিত হয়ে কলে পরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। তাহলে এত প্রশংসা শুনে সাইন তো করে দিচ্ছেই, সিগনেচারের সাথে সাথে কি করছে না কিছু কিছু বাণী উপদেশ দিচ্ছে। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা? তাহলে যে আমি এত মূল্যবান, আমার অটোগ্রাফও লাগে, এটা তো আমি নিজেই জানতাম না, এখানে এসে জানতে পারছি। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। বক্তৃতা দেওয়ার জন্য গিয়েছিলেন
সুন্দর করে বক্তৃতা করেছেন। বক্তৃতার মধ্যে যে কথাগুলি ব্যবহার করেছেন সেগুলো কার কার থেকে নিয়েছে দেখো। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম। আচ্ছা, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। তাহলে বক্তৃতা দিয়েছেন, নানা লেখক সাহিত্যিকের নানা উদ্ধৃতি লাইন ব্যবহার করেছেন, একটু ভুলভ্রান্তিও হয়ে গেছে, কিন্তু চালিয়ে দিয়েছেন। আর হল ফটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। তাহলে বক্তৃতা এত ভালো হয়েছে, সবাই প্রচুর হাততালি দিচ্ছে। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। তাহলে কি সুন্দর অর্থ, কি মধুর ভাষণ। আমি বিনীত হাসিতে বললাম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো বলতে পারলাম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল, অবাক হয়ে গেল তারা। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো। তাহলে এত প্রশংসা শুনে গল্পকথক আরেকটু প্রশংসা চাইছেন, তাই বলছেন শরীরটা ভালো নেই, না থাকলে আরেকটু ভালো করা যেত। সবাই অবাক শুনে। অর্থাৎ প্রলয় হয়ে যেত, মানে এই যে বক্তৃতা হলো এ 10 গুণ ভালো হতো, একরকম প্রলয়ই বলা চলে। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই আমি এদিক ওদিক করে চালিয়ে দিই, তাহলে মোটেই এর থেকে ভালো বলতে পারতো না, কিন্তু বলল তবুও। তাহলে একটা বক্তৃতা স্ক্রিপ্ট রেডি করা আছে, যেখানেই তাকে ডাকা হয় এই বক্তৃতাই দিয়ে দেয়। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। তাহলে খুব সুন্দর মন খুশি মনেতে চায়ের পেয়ালা, চায়ের কাপেতে চুমুক দিচ্ছে। এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়া ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান, অর্থাৎ গল্পকথকের সঙ্গে একজন ভদ্রলোক বয়স্ক দেখা করতে চাইছেন। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। যে হ্যাঁ, দেখা করতে চাইতেন তো ঠিক আছে, তাহলে ওই ভদ্রলোককে এনার কাছে, অর্থাৎ গল্পকথকের কাছে ডেকে আনো। ছেলেটি বলল, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। তাহলে ওনাকে আসতে বলেছি, কিন্তু তিনি আসতে চাইছেন না, বাইরেই অপেক্ষা করছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। তাহলে গল্পকথক কী ভাবলেন, যে কেউ নিশ্চয়ই আমাকে অভিনন্দন জানানোর জন্যই এসেছে। এই অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। তাহলে যে দেখা করতে এসেছে চলো, তিনি যেহেতু আসতে চাইছেন না, আমিই যাচ্ছি, তার সঙ্গে দেখা করে আসবো, কথা বলে আসবো। তাহলে সুকুমার যাচ্ছে সেই ভদ্রলোকের দিকে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের এর যে বাকি অংশটুকু রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। এই পর্যন্ত কারো কোনো সমস্যা হয়ে থাকলে কমেন্টে তোমরা জানাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে এর পরের অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।